তোদেরকে গেস করতে দেবো যে কোন কোশ্চেনের জন্য পারমুটেশন হবে, কোন কোশ্চেনের জন্য কম্বিনেশন। তোরা যে কোনো সিনিয়রদেরকে জিজ্ঞেস করে নে যে বুঝতে পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারে এটাই সমস্যা যে একটা কোশ্চেন তোকে দিয়ে দেবে, সেটা পারমুটেশন হবে নাকি কম্বিনেশন হবে সেটা বুঝতেই পারবে। যত লেভেলের ডাউট আছে সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার, তাহলে তোরা কিন্তু আলটিমেট ফ্লেভার তোরা বিচার করবে। অলরেডি পারমুটেশন কম্বিনেশনের 3টে লেকচার হয়ে গেছে, যদিও প্রথম দুখানা লেকচারে আমি পারমুটেশন এবং কম্বিনেশন করার জন্য যে টুলসগুলো দরকার সেই টুলসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, যা যা লাগবে আমাদের এই পুরোপুরি পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা করতে। এবং যেই লেভেলের কোশ্চেন করাচ্ছি বিশ্বাস কর, তোদের যেই মেন্স যেই অ্যাডভান্স পড়াটা উচিত হবে না, ডব্লিউপিজেই যেই মেন্সের জন্য কিন্তু এনাফ এবং সাফিসিয়েন্ট। এছাড়াও আমরা আরও প্রচুর পারমুটেশন কম্বিনেশন অঙ্ক করবো, একদম এসএনদের বই ধরে ধরে আমরা অঙ্ক করার চেষ্টা করবো, তার জন্য সময় লাগবে। তো এর আগের লেকচারে আমরা কম্বিনেশনটা পুরোপুরি করেছিলাম এবং বুঝিয়েওছিলাম যে কেন আমাদের পারমুটেশন আগে লেখা থাকে, কম্বিনেশন পরে লেখা থাকে, তাও কেন আমাদের কম্বিনেশনটা আগে করা উচিত সেটা একদম নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোরা বুঝতেও পেরে গেছি, প্রচুর কমেন্ট এসছে যে বুঝতে পারলাম যে কেন কম্বিনেশনটা আগে করা উচিত। এবার কম্বিনেশন করার পরে এবং কম্বিনেশন রেসপেক্টে কিছু অঙ্ক করার পরে আমরা আজকে কিন্তু পুরোপুরি পারমুটেশন নিয়ে ডিসকাস করব। এবার পারমুটেশন নিয়ে ডিসকাস করার আগে কম্বিনেশনের কিছু কিছু প্রপার্টিজ বা কিছু কিছু ফর্মুলা আমাদের জেনে নেওয়া উচিত। সেই ফর্মুলার রেসপেক্টে ছোট ছোট অঙ্ক আসতে পারে, এমসিকিউ আসতে পারে, তাই জন্যই রিস্ক না নিয়ে সেগুলো আমি করিয়ে দেবো। এবং আগের দিন যে কম্বিনেশনের কিছু বড় বড় মানে কোশ্চেন করেছি আমরা, মানে ওয়ার্ড টাইপ কোশ্চেন, মানে আমাদের একটা বড় কোশ্চেন দিয়েছি, সেখান থেকে আমাদের কম্বিনেশনের সাহায্যে অঙ্ক সলভ করতে হবে, সেরকম কোশ্চেন কিন্তু আরও আছে। সমস্ত কোশ্চেন কিন্তু আমি করাইনি, এই কারণেই করাইনি বিকজ একটা স্টুডেন্টের সব থেকে বুঝতে কোন জায়গায় সমস্যা জানিস তো, তোরা যে কোনো সিনিয়রদেরকে জিজ্ঞেস করে নে, তারা এটাই বলবে যে বুঝতে পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারে এটাই সমস্যা যে একটা কোশ্চেন তোকে দিয়ে দেবে, সেটা পারমুটেশন হবে নাকি কম্বিনেশন হবে সেটা বুঝতেই প্রবলেম হয়ে যায়। একটা কোশ্চেন আমরা পারমুটেশনের দ্বারা সলভ করবো নাকি এটা কম্বিনেশনের দ্বারা সলভ করবো, কোন ফর্মুলা দিয়ে সলভ করবো, পারমুটেশন কাজে লাগবে নাকি কম্বিনেশন কাজে লাগবে, ওটাই বোঝা যায় না। তো আমি কিছু কিছু কোশ্চেন কম্বিনেশনের কোশ্চেন ছেড়ে রেখেছি, পারমুটেশনটা করানোর পরেও কিছু কিছু কোশ্চেন ছেড়ে রাখবো, তারপরে একদিন পুরোপুরি পারমুটেশন এবং কম্বিনেশন একসাথে কোশ্চেনগুলো নেব এবং তোদেরকে গেস করতে দেবো যে কোন কোশ্চেনের জন্য পারমুটেশন হবে, কোন কোশ্চেনের জন্য কম্বিনেশন হবে, তাহলে তোরা কিন্তু আলটিমেট ফ্লেভারটা পাবি চ্যাপ্টারের। এবং যত লেভেলের ডাউট আছে সমস্ত ডাউট তোর কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা এসএনদের কোশ্চেন সলভ করবো, চিন্তা করার দরকার একদম নেই। আমরা কিন্তু একদম বেসিক্স অফ পারমুটেশন কম্বিনেশন করছি, লেকচার 4 এটা। এবং যেটা আমি বলেছিলাম এই মুহূর্তে যে আমি কিন্তু এখানে এই মুহূর্তে আমরা কিন্তু কম্বিনেশনের কিছু বেসিক প্রপার্টিস, কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিস নিয়ে পুরোপুরি কথাবার্তা বলবো এবং এমনগুলো কেন হয় সেগুলো নিয়ে পুরোপুরি ডিসকাস আমরা করবো এখানে। দেখ তোরা দেখতে পাচ্ছিস যে একদম আমি ফর্মুলা নিয়ে চলে এসেছি এখানে। প্রথম যে আমাদের ফর্মুলা আছে পারমুটেশন এবং কম্বিনেশন, যে প্রথম ফর্মুলা আছে পারমুটেশন কম্বিনেশন বলা উচিত না, কম্বিনেশনের এই যে এনসিআর এর যে ফর্মুলাগুলো আছে সেইগুলোর মধ্যে প্রথম ফর্মুলাটা হচ্ছে যে এনসিআর ইজ ইকুয়ালস টু এনসিএন মাইনাস আর। এর মানে কি, এর আক্ষরিক অর্থটা কি? এনসিআর মানে কি, এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্টকে আমি যত রকম ভাবে তুলতে পারি বা চয়েস করতে পারি সেই সংখ্যাটাকে এনসিআর বলে। আমি এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্ট যত রকম ভাবে চয়েস করতে পারি সেই সংখ্যাটাকে যত রকম ভাবে আমি তুলতে পারবো সেই সংখ্যাটাকে বলা হয় এনসিআর। আর এনসি এন মাইনাস আর মানে কি, আমরা এনখানা অবজেক্ট থেকে এন মাইনাস আরখানা অবজেক্ট যত রকম ভাবে তুলতে পারি তার সংখ্যাটা। এবার এই দুটো সেম হয় কিভাবে, আমি তোকে একদম বেসিক ফর্মুলার দ্বারা প্রমাণ করে দেখিয়ে দেবো। আগে তোরা বল যে এনসিআর মানে কি, এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এনসি এন মাইনাস আরটা কত হবে, এনসি এন মাইনাস আর এর ভ্যালুটা কত হবে, এনসি এন মাইনাস আরটা হবে, ভালো করে দেখো, এন ফ্যাক্টোরিয়াল বাই নিচে তো এন মাইনাস আর আছে, নিচে তো এন মাইনাস আর আছে। 1 মিনিট দ্বারা আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, তাহলে তো সমস্যা হতে পারে মেবি। এন ফ্যাক্টোরিয়াল নিচে আর এর জায়গায় এন মাইনাস আর আছে, তো এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওকে। তাহলে এনসি এন মাইনাস আর মানে কি, এন ফ্যাক্টোরিয়াল বাই নিচে তো আর নেই এন মাইনাস আর আছে, তাহলে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। এবার আমি যদি কাটাকুটি করি তাহলে কি আসছে, এটা এন কেটে গেল, তাহলে আর ফ্যাক্টোরিয়াল পড়ে আছে। আর
n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল এখানে পড়ে আছে। তাহলে আলটিমেটলি এনসি n মাইনাস আর করে যেটা এলো n ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল, ওটাই তো এনসিআর, ওটাই তো পুরোপুরি ভাবে এনসিআর। তাই জন্য বলছে এনসিআর মানে যা হবে এনসি n মাইনাস আর মানে তাই হবে। তাহলে প্রথম ফর্মুলা পুরোপুরি প্রুফ করে দেখিয়ে দিলাম, চিন্তা করার দরকার নেই, বাদবাকি ফর্মুলা প্রুফের সত্যি কথা দরকার নেই, চাইলে তারা অবশ্যই প্রুফ করতে পারি, আমি আলাদা করে কিছু বলবো না। সেকেন্ড ফর্মুলা কি বলছে ভালো করে দেখ, এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান। ভালো করে শোন আমি কি বলার চেষ্টা করছি এখানে, কি বলছে এখানে সেকেন্ড ফর্মুলা, যেটা ফার্স্ট ফর্মুলা আমাদের কি এনসিআর এটা ইকুয়ালস টু এনসি এন মাইনাস আর। সেকেন্ড ফর্মুলা আমাদের কি ভালো করে শোনার চেষ্টা করো, এনসিআর এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান, এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান, এটার ফর্মুলা কি, এর ফর্মুলা বলছে এন প্লাস ওয়ান সি আর। তোরা চাইলে আমি এই মুহূর্তে প্রমাণ করে দেখিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, আমাকে তো এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস দেখাতে হবে না, কিছু করতে হবে না এখানে। তাহলে চল প্রমাণ করে দেখিয়ে দিই যে কেন এটা হচ্ছে। তাহলে এর প্রুফ যদি কেউ জানতে চাস যে এনসিআর মানে এন খানা অবজেক্ট থেকে আর খানা অবজেক্ট আমি যত রকম ভাবে চয়েস করতে পারি সেই সংখ্যাটা, এনসিআর মাইনাস ওয়ান মানে কি এন খান অবজেক্ট থেকে আমি আর মাইনাস ওয়ান খান অবজেক্ট চয়েস করব, কত রকম ভাবে চয়েস করতে পারি তার সংখ্যাটা। এই দুখানা সংখ্যার যোগফলটা হচ্ছে এন প্লাস ওয়ান খানা অবজেক্ট থেকে তুমি আর খানা অবজেক্ট যত রকম ভাবে চয়েস করতে পারবে সেই সংখ্যাটা। এবার এটাকে প্রমাণ করছি আমি, চিন্তা করার দরকার নেই, সবার আগে এনসিআর এটাকে প্রুফ করছি আমি, সবার আগে এনসিআর, এনসিআর আছে এনসি আর মাইনাস ওয়ানও আছে, এনসিআর মানে কি এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল প্লাস এটা মানে কি এন ফ্যাক্টোরিয়াল বাই আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান তার, জলদি বলো বাবু, ফ্যাক্টোরিয়াল। এনসি আর মাইনাস ওয়ান মানে কি এন ফ্যাক্টোরিয়াল বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, একদম সিম্পল জিনিস, ঠিক আছে, ওকে চিন্তা করার দরকার নেই। এবার যদি একটু ভালো করে তুই খেয়াল করিস তুই অনেক কিছু দেখতে পাবি এখানে, কি দেখতে পাবি দেখ, প্রথম টার্মটা যা আছে তাই রাখ, প্রথম টার্মে যা আছে তুই তাই রাখ, পরের টার্মটাতে ওপরে একটা আর দিয়ে গুণ করে দে, শুধুমাত্র ওপরে আর দিয়ে গুণ করিস না, ওপরে আর এবং এন মাইনাস আর দুটো দিয়েই গুণ করে দে। আর দিয়ে যদি তুই গুণ করিস তাহলে আর ইন্টু আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, আর এন মাইনাস আর দিয়ে গুণ করে দে এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। ভালো করে শুনবি, এবার আর ইন্টু আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল মানে কি আর ফ্যাক্টোরিয়াল, আর ইন্টু আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল মানে কি জলদি বলো বাবু, প্লাস আর ইন্টু এন মাইনাস আর ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, নিচেরটা কি আর ফ্যাক্টোরিয়াল, আর ইন্টু আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল মানে সবাই জানে আর ফ্যাক্টোরিয়াল, এবং এন মাইনাস আর, দেখ এন মাইনাস আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, এর সাথে আমি এন মাইনাস আর গুণ করে দিয়েছি, কিন্তু এন মাইনাস আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়ালের সাথে আমি এন মাইনাস আর গুণ করে দিয়েছি, সিম্পল জিনিস। 5 ফ্যাক্টোরিয়ালের সাথে 6 গুণ করলে কত হয় বাবু, এটা 6 ফ্যাক্টোরিয়াল হয়ে যেত। তাহলে এন মাইনাস আর মাইনাস ওয়ান, এন মাইনাস আর থেকে ভালো করে শুনবি এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান, এটা একদম সিম্পল জিনিস আমি তোকে বলার চেষ্টা করছি আমাদের এখানে। আচ্ছা দেখ এটা তুই আর মাইনাস ওয়ানকে মনে মনে 2 ভাব, তাহলে ওটা এন মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস ওয়ান যদি তোমার 2 হয় তাহলে আর কত হবে, আর মানে তোমার 3 হবে, তাহলে আর মাইনাস ওয়ানটাকে তুই মনে মনে 2 ভাব, তাহলে এটা হয়ে যাবে এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এর আগে আরটা তাহলে তোমার 3 হয়ে যাবে, তাহলে এটা আগে এন মাইনাস 3 আছে, তাহলে এন মাইনাস 3 এর সাথে এন মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল গুণ করলে কত দাঁড়াচ্ছে, বা একটা কাজ কর, সব থেকে বেস্ট যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে একটা কাজ করি, আমি যদি এন মাইনাস আরটা ওপর নিচে গুণ না করে একটু অন্য কিছু গুণ করি, দেখ তাহলে আরো ইজি হয়ে যাবে, জানিস তো, আমি একটু ইজি করার চেষ্টা করছি জিনিসটাকে। আমাদের এখানে এন মাইনাস আর আছে, এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, একটা কাজ কর, এখানে এন মাইনাস আরটা ওপর নিচে গুণ করিস না, আর ফ্যাক্টোরিয়াল ওপর নিচে গুণ করেছিস ঠিক আছে নো প্রবলেম, বাট এন মাইনাস আরটা ওপর নিচে গুণ করিস না। খেলা দেখাচ্ছি আমি, দেখ ওপরে যা ছিল তাই রেখে দে এন ফ্যাক্টোরিয়াল, নিচে এন মাইনাস আর গুণ করার দরকার নেই, নিচে
n মাইনাস আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি লিখে দিচ্ছি একটু ভালো করে দেখ। এটা মানে হচ্ছে n মাইনাস আর প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ভালো করে দেখ, ওপর নিচে n মাইনাস আর গুণ দরকার নেই, ইজিলি হয়ে যাবে জিনিসটা, বেকার বেকার কমপ্লিকেটেড হবে ব্যাপারটা। তাহলে r ইন্টু n ফ্যাক্টোরিয়াল তো আছেই, নিচে r ফ্যাক্টোরিয়ালও আছে, আর এখানে n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে। এটাকে আমি n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল বলতে পারি। n মাইনাস আর প্লাস ওয়ান মানে 5 প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়ালকে, এটা মানে তো 6 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। তাহলে ভালো করে তুই শুনবি, n মাইনাস আর প্লাস ওয়ান, n মাইনাস আর প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়ালকে মানে 6 ফ্যাক্টোরিয়ালকে 5 প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আমি 5 প্লাস ওয়ান ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। 5 প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়ালকে আমি 5 প্লাস ওয়ান ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারছি। তুই ভালো করে দেখ, 5 প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়ালকে, এটা মানে 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 6কে আমি আবার 5 প্লাস ওয়ান লিখতে পারছি। তাহলে 5 প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কি 5 প্লাস ওয়ান ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কি n মাইনাস আর প্লাস ওয়ান, n মাইনাস আরটাকে তুই মনে মনে 5 ভাগ, তাহলে n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার এখান থেকে আমি কোন জিনিসটা পেলাম একটু ভালো করে দেখার চেষ্টা কর। এখান থেকে আমি কোন জিনিসটা পেলাম, এখান থেকে পেলাম হচ্ছে, তোরা দেখতে পাচ্ছিস যে এই দুখানা টার্ম থেকে না n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়ালটা কমন চলে যাচ্ছে, তাই তো? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়ালটা কমন চলে যাচ্ছে। এবার কমন চলে গেলে কি হবে, এক পড়ে থাকবে এখানে 1 প্লাস n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল, এখানে r বাই n মাইনাস আর প্লাস ওয়ান পড়ে আছে। এবার কি হবে, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল যোগ করলে ওপরে n মাইনাস আর প্লাস ওয়ান প্লাস আর বাই n মাইনাস আর প্লাস ওয়ান, আর আর কেটে গেল, উপরে n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টোরিয়াল, নিচে r ফ্যাক্টোরিয়াল ইন্টু কি হচ্ছে ভালো করে দেখ, n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল, n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। কি হচ্ছে এটা, উপরে n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টোরিয়াল মানে n প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, নিচে r ফ্যাক্টোরিয়াল। তুই নিচে ভালো করে ভাব, এখানে n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল আছে, আর এখানে n মাইনাস আর প্লাস ওয়ান আছে, এখানে 5 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে 5 প্লাস ওয়ান গুণ আছে। তাহলে মানে কি 6 সরি, এটা মানে কি, এটা মানে হচ্ছে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এটা মানে কি 6 ফ্যাক্টোরিয়াল মানে 5 প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল না। আমি আবার রিপিট করছি, 5 ফ্যাক্টোরিয়ালের সাথে সাপোজ 5 প্লাস ওয়ানটা গুণ আছে, 5 প্লাস ওয়ান মানে 6, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়ালকে আমি 5 প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এখানে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, তার সাথে n মাইনাস আর প্লাস ওয়ানটা গুণ আছে, তাহলে এটাকে আমি n মাইনাস আর প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এটা মানে হচ্ছে n প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস ওয়ান মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এনসিআর মানে কি, এনসিআর মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল, এখানে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস ওয়ান মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। এটা মানে কি হবে n প্লাস ওয়ান সিআর। এনসিআর মানে যদি n ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে n প্লাস ওয়ান সিআর মানে n প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস ওয়ান মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। তাহলে শুরু করেছিলাম কি দিয়ে, জলদি বল, শুরু করেছিলাম হচ্ছে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান দিয়ে, পেয়ে গেলাম কি n প্লাস ওয়ান সিআর। তোদের জন্য কিন্তু পুরোপুরি প্রমাণটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, তাহলে কিন্তু প্রমাণ দেখানোর সত্যি কোনো দরকার আমাদের ছিল না। এরপর আমরা একদম 3 নম্বর প্রপার্টিতে আসছি। তাহলে প্রথম দুখানার প্রপার্টি আমি জাস্টিফাই করে দিলাম, এটাও বুঝে গেলি, এটাও বুঝে গেলি। নেক্সট হচ্ছে এই যে এনসিএক্স এনসিওয়াই, তোদের দেখে কিন্তু অনেক কিছু মনে হবে, তোদের দেখে কিন্তু এখানে অনেক কিছু মনে হবে যে ভাই যদি এনসিএক্স
আর এনসি ওয়াই যদি হয় তাহলে সবাই তো সেম, এখানেও এন আছে, এখানেও এন আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে এই দুটোই সেম হয়ে যাবে। মানে এটার ফলে এক্স ইকুয়ালস টু ওয়াই হওয়া উচিত, এনসি এক্স ইকুয়ালস টু যদি এনসি ওয়াই হয় তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই হওয়া উচিত। এটাই সবার ব্যাপার স্যাপার জানার। কিন্তু এনসি এক্স ইকুয়ালস টু যদি এনসি ওয়াই হয় তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই ছাড়াও কিন্তু আরো একটা কন্ডিশন হতে পারে। সবসময় যে এক্স ইকুয়ালস টু ওয়াই হবে এরকম কিন্তু মাথার দিব্যি কেউ দেয়নি। কেন দেয়নি তার কারণটা আমি তোকে ভালো করে বোঝাচ্ছি। ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গা, খুব ভালো করে শুনবি, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা। 5c2 এর যা ভ্যালু হবে 5c3 এর ভ্যালুটা একবার তুই চেক করে দেখ। 5c2 মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। আর 5c3 মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল। এখানে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 2 মানে কি 3। আর এখানে 5c3 মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল। দেখ দুটোরই কিন্তু ভ্যালু সেম এসছে। তাহলে এখানে 5c2 এর যা মান হচ্ছে 5c3 এর মান কিন্তু একই হচ্ছে। তাহলে 5c2 আর 5c3 কিন্তু সেম, তার মানে কি 2 ইকুয়ালস টু 3। এখানে NCX আর NCY টা সমান হলে তোরা বলছিস যে x ইকুয়ালস টু y। হ্যাঁ x ইকুয়ালস টু y হতে পারে, বাট সবসময় যে x ইকুয়ালস টু y হবে এর মাথার দিব্যি কে দিয়েছে? তার জন্য আমি এক্সাম্পল দেখিয়ে দিলাম যে 5c2 এর যা ভ্যালুটা আসবে তুই চেক করে দেখ, যা ভ্যালু আসবে 5c3 এর ভ্যালু সেম আসবে। তাহলে 5c2 আর 5c3 এটা তো সেম, তার মানে কি 2 ইকুয়ালস টু 3 না। তাহলে আর কোন কন্ডিশনের জন্য, আর কোন কন্ডিশনটার জন্য NCX এবং NCY এদের মানটা সেম হবে? আর কোন কন্ডিশনের জন্য NCX এবং NCY এদের মানটা সেম হবে? আর সেকেন্ড কন্ডিশনটা যে ভালো করে যদি খেয়াল করিস 5c2 আর 5c3 এই দুটো ইকুয়াল হলো তো? ভালো করে চেক করে দেখ, এই নিচে যে দুখানা টার্ম আছে না 2 আর 3 ওদেরকে যোগ করলে দেখ উপরেরটা আসছে। এই বাঁ দিকের টার্মে 5c2 আছে মানে নিচে 2 আছে, ডান দিকের টার্মে 5c3 আছে নিচে 3 আছে। তুই দেখ যেই দুটো টার্ম ইকুয়াল তাদের নিচের দুখানা টার্ম তুই যদি যোগ করিস তাহলে তুই উপরের টার্মটা পেয়ে যাবি। মানে NCX আর NCY যদি সমান হয় তাহলে একটা তো x ইকুয়ালস টু y হবে, অথবা যদি x ইকুয়ালস টু y না হয়, সাপোজ যেমন এখানে তো x ইকুয়ালস টু y হয়নি, এখানে 5c2 আর 5c3 সেম হয়েছে, এখানে তো 2 ইকুয়াল টু 3 হয়নি। যদি x ইকুয়ালস টু y না হয় তাহলে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে? তাহলে নিচের যে দুখানা আছে মানে x আর y এদের যোগফলটা উপরেরটার সাথে সেম হবে। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রেজাল্ট যে NCX এবং NCY যদি সেম হয়, NCX এবং NCY যদি সেম হয়ে যায় তাহলে হয় x ইকুয়ালস টু y হয়ে যাবে অথবা x আর y এর যোগফলটা n হবে। ওকে, ভেরি গুড। এবার আমরা নেক্সট প্রপার্টির দিকে করে চলেছি। তাহলে আমরা কিন্তু 3 নম্বর প্রপার্টিও ভালো করে বুঝতে পেরে গেছি। 3 নম্বর প্রপার্টি নিয়ে কোনো সমস্যা আমাদের নেই। লাস্ট আমাদের যে প্রপার্টিটা আছে NCR বাই NCR-1, খুবই বিউটিফুল প্রপার্টি। এটাকে আমি আর প্রুফ করে সত্যি কথা বলতে দেখাচ্ছি না, যদি পাবলিকের ডিমান্ড থাকে তাহলে হয়তো প্রুফ করে আমি দেখাবো, সেটা পরের কথা, বাট আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এটা NCR আর নিচে যদি NCR-1 থেকে, বারবার করে বলছি এই স্ট্রাকচারে থাকলেই কিন্তু আমি ব্যাপারটা লিখতে পারবো। NCR নিচে NCR-1 আছে, এর ভ্যালু হবে n-r+1/r। তাহলে ওপরে NCR নিচে NCR-1, ওপরের দুটো সেম, নিচে ওপরে আর থাকলে নিচে r-1, তাহলে এর ভ্যালুটা আলটিমেটলি হয়ে যাবে n-r+1/r, n-r+1/r। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ আমাদের নেই। তাহলে এই সমস্ত প্রপার্টিগুলো, এই যে আমাদের 4টে প্রপার্টি আছে, এই 4টে প্রপার্টি আমরা ইউজ করে কিছু কিছু অঙ্ক করার চেষ্টা করব। দেখি আমাদের কাছে কি কি অঙ্ক আছে, দেখা যাক। ভালো করে দেখ কি বলেছে আমাদের এখানে, কি বলছে আমাদের এখানে। বলছে NC8 আর NC2 এই দুটো যদি সেম হয়ে যায় তাহলে তুমি NC2 এর মানটা বের করো। NC8 আর NC2 যদি সেম হয়ে যায় তাহলে তুমি NC2 এর মানটা বের করো। বাবুরে NC2 এর মানটা বের করতে গেলে n এর মান বের করতে হবে। এবার দেখ NC8 আর NC2 যদি সেম হয়ে যায় তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব?
আমরা এই NCX ইকুয়ালস টু NCY এই ফর্মুলাটা ইউজ করবো না, আমরা এখানে NCX ইকুয়ালস টু NCY এই ফর্মুলাটা পুরোপুরি ইউজ করতে চাইছি। খুব ভালো কথা। তাহলে NCX ইকুয়ালস টু NCY হলে কি হবে, হয় নিচের দুটো সেম হবে, আর যদি নিচের দুটো সেম না হয় তাহলে নিচের দুটোর যোগফলটা ওপরটার সাথে সমান হয়ে যাবে। তাহলে এখানে NC8 আর NC2টা ইকুয়াল বলেছে, এবার 8 আর 2 তো সেম না, যেমন এখানে x ইকুয়ালস টু y হতে পারে অথবা x আর y এর যোগফলটা এর সাথে সমান হতে পারে। তাহলে এখানে তো x ইকুয়ালস টু y হচ্ছে না, তাহলে এইখানে আর কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ওপরেরটা নিচের দুটোর যোগফলের সাথে সেম হয়ে যাবে। যেহেতু NC8 আর NC2 ইকুয়াল কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে কি হতে পারে, নিচের দুটো ইকুয়াল হতে পারে। যদি নিচের দুটো ইকুয়াল না হয় তাহলে নিচের দুটোর যোগফলটা ওপরটার সাথে সেম হয়ে যাবে। তাহলে এখানে নিচের দুটো মানে 8 আর 2 সেম না, তাহলে 8 আর 2 এর যোগফলটা n এর সাথে সমান হয়ে যাবে। তাহলে n এর মানটা কত, 10। তাহলে এখানে 10C2 হবে না, আমাদের এখানে NC2 এর মান বের করতে বলেছে, n এর মান 10 বেরিয়ে গেছে, তাহলে 10C2 মানে কি 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, মানে কি 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। 10টাকে আমি লিখতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। 8 8 কেটে গেল, 8 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 আর 10 মানে 5, তাহলে 45 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে কোনটা কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, অপশন বি ইজ কারেক্ট। তাহলে বেসিক কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, এগুলো নিয়ে ভাবার একদম দরকার নেই, ডাইরেক্ট প্রপার্টি ইউজ করে আমরা করে ফেলতে পারবো, চিন্তা নেই। নেক্সট, XC7 মাইনাস XC5 ইকুয়ালস টু 0। ভাই একই কোশ্চেন এটা, XC7 মাইনাস XC5 ইকুয়ালস টু 0। তাহলে x এর মান বের করতে বলেছে, কি রে, XC7 ইকুয়ালস টু XC5, NCR ভালো করে শোনো, NCX আর NCY যদি সেম হয় তাহলে কি হতে পারে, হয় নিচের দুটো সেম হতে পারে, যদি নিচের দুটো টার্ম সেম না হয় তাহলে নিচের দুখানা টার্মের যোগফল ওপরের টার্মটার সাথে ইকুয়াল হবে। এখানে 7 আর 5 কি সেম না, তার মানে 7 আর 5 এর যোগফলটা ওপরের টার্মটার সাথে মানে x এর সাথে ইকুয়াল হয়ে যাবে। তাহলে x এর মানটা কত, জলদি বলো, 12। কিচ্ছু নেই, একদম ন্যাপি পড়ে হ্যাপি হওয়া অঙ্ক, চিন্তা করার দরকার নেই, একদম বেসিক অঙ্ক, এটা ভাবার দরকার নেই। ঠিক আছে, ওকে, ভেরি গুড, খুব ভালো কথা। এবার ভালো করে দেখো এই পার্টিকুলার কোশ্চেনটা, ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, দারুণ কোশ্চেন হবে এটা। ওকে, x minus 1 C7 plus x minus 1 C6 is greater than x C6। দেখ আগে লিখি, যখনই তোর কোন একটা কোশ্চেন দেখে মনে হচ্ছে না যে এটা করবো কিভাবে, তোর প্রথম কাজ হচ্ছে সবার আগে কোশ্চেনে যেটা দিয়েছে ওটা খাতায় একবার লেখা। যে এই মুহূর্তে তুই খাতায় লিখলি তোর 10% প্রবলেম ওখানে সলভ হয়ে গেল। ঠিক আছে, ওকে, কোশ্চেন দেখে কোনোদিন মাথায় সলিউশন ভাবার চেষ্টা করবি না। হ্যাঁ, ওটা অবশ্য IITJEE এর জন্য, যেই মেসের জন্য করতে হবে, বাট যখন তুমি প্রথম কোনো চ্যাপ্টার করছো তখন সবসময় চেষ্টা করবি যে কোশ্চেনটা দেখে, বই থেকে কোশ্চেনটা দেখে তার সলিউশনটা মাথায় নেওয়া ভাবার। হ্যাঁ, ইজি অঙ্কগুলো তো হয়ে যায়, বাট কঠিন অঙ্কগুলোর কথা আমি বলছি, যেগুলো দেখে তো মনে হচ্ছে এটা কীভাবে করবো। সবার আগে একটু টাইম নিয়ে, ভাই 5 সেকেন্ড লাগবে, তুই সেই কোশ্চেনটা খাতায় লেখ, যদি সেটা ছোট কোশ্চেন হয় তুই সেটাকে খাতায় লেখ। তাহলে আমি এখানে কি লিখছি এই মুহূর্তে, যেটা দিয়েছে আমার নিজেরও ব্রেন প্রসেস করতে টাইম লাগবে, আমাকে এটা বলে দিয়েছে যে মুহূর্তে x minus 1 C7 প্লাস x minus 1 C6 দেখছি, সেই মুহূর্তে ডান দিকে তো x C6 আছে, এটা পরের কথা, সেই মুহূর্তে তোর মাথায় কি চলা উচিত, ভালো করে বোঝার চেষ্টা করবে। তোর কি এমন কোনো ফর্মুলা জানা আছে যেখানে ওপরের দুটো টার্ম সেম আর নিচের দুটো টার্মের মধ্যে একটা টার্মের থেকে আরেকটা টার্ম 1 কম? ওপরের দুখানা টার্ম সেম, দুটো যোগফল আছে, এরকম NCR দুটো যোগফল আছে, ওপরের দুটো টার্ম সেম, মাঝখানে প্লাস, আর নিচে একটা টার্ম অন্য একটা টার্মের থেকে 1 কম। তোর কাছে ফর্মুলাটা আছে? আমি যদি খুব ভুল না হই তোর কাছে এই ফর্মুলাটা আছে তো, এই তো NCR আছে, NCR minus 1 আছে, ওপরে দুটোই n, নিচে প্রথমটা r, সেকেন্ডটা হচ্ছে r এর থেকে 1 কম। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, n+1 CR দাঁড়াচ্ছে না? এক্ষুনি তো প্রমাণ করলাম এটা তো n+1 CR দাঁড়াচ্ছে রে বাবু। তাহলে NCR প্লাস NCR minus 1 ইকুয়ালস টু n+1 CR। ভেরি গুড। তাহলে
এই মুহূর্তে আমি এখানে কি করতে পারি, এক্স মাইনাস ওয়ান আমি লিখে নিই পাশে ফর্মুলাটা, এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান ইকুয়ালস টু এন প্লাস ওয়ান সিআর। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান সি সেভেন প্লাস এক্স মাইনাস ওয়ান সি সিক্স, এটা মানে কি এক্স মাইনাস ওয়ান সি সেভেন প্লাস এক্স মাইনাস ওয়ান সি সেভেন মাইনাস ওয়ান গ্রেটার দেন এক্স সি সিক্স। এটা কথা হবে জলদি বলো বাবু, এটা হবে এন প্লাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সি কত হবে নিচে আর, এখানে আর এর মানটা কত 7 গ্রেটার দেন এক্স সি সিক্স। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে ওপরে কি বলো এক্স সি সেভেন গ্রেটার দেন এক্স সি সিক্স। তোকে এখানে দেখতে বলেছে যে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এক্স এখানে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে এক্স সি সেভেনটা তুই দেখতে পাচ্ছিস এক্স সি সিক্স এর থেকে বড় হচ্ছে। আচ্ছা আমি যদি এক্স সি সিক্স দিয়ে ভাগ করে দিই বোথ সাইডে, তাহলে কি দাঁড়াবে, এক্স সি সিক্স দিয়ে বোথ সাইডে ভাগ করে দিলে হবে এক্স সি সেভেন বাই এক্স সি সিক্স গ্রেটার দেন ওয়ান। আচ্ছা এটাকে আমি ইচ্ছা করে এক্স সি সেভেন বাই এক্স সি সেভেন মাইনাস ওয়ান লিখতে পারি। এবার দেখতো এরকম কোন তার ফর্মুলা চেনা আছে কিনা, কিরকম ফর্মুলা, এনসিআর আর নিচে হচ্ছে এনসিআর মাইনাস ওয়ান। এরকম কোন ফর্মুলা তো চেনা আছে যে ওপরে এনসিআর আছে আর নিচে এনসিআর মাইনাস ওয়ান আছে, অবশ্যই তোর এরকম ফর্মুলা চেনা আছে। কোথায় গেল, অবশ্যই তোর এই ফর্মুলা চেনা আছে, কোথায় গেল, এনসিআর নিচে এনসিআর মাইনাস ওয়ান, এটা ফর্মুলা কি এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। তাহলে এটার ফর্মুলা হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। ডান দিকে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে এন কত, এন হচ্ছে এখানে এক্স, এক্স আর কত এখানে আর, আর হচ্ছে 7, তাহলে এক্স মাইনাস সেভেন প্লাস ওয়ান বাই সেভেন, এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। তাহলে এক্স মাইনাস সেভেন প্লাস ওয়ান বাই সেভেন, এটা মানে কি এক্স মাইনাস সিক্স, 7টাও দিকে চলে গেলে গ্রেটার দেন সেভেন, এক্স গ্রেটার দেন 13। তাহলে এক্স মাইনাস সিক্স গ্রেটার দেন সেভেন, তার মানে এক্স গ্রেটার দেন সেভেন প্লাস সিক্স মানে 13। তাহলে কোন অপশনটা আমাদের এখানে কারেক্ট হচ্ছে, এখানে কিন্তু পুরোপুরি অপশন সি ইজ কারেক্ট। তাহলে চারখানা প্রপার্টি আমি তোদের শিখিয়েছি, আজকের ক্লাসে আমি 4টে প্রপার্টি শিখিয়েছি। সেই 4টে প্রপার্টির রেসপেক্টে কিন্তু সুন্দরভাবে আমরা অঙ্কগুলো সলভ করার চেষ্টা করলাম। সিম্পল অঙ্ক আমরা সলভ করে ফেললাম, চিন্তা করার দরকার নেই। ওকে চলো, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার খুব ভালো করে শুনবে, ভেরি ভেরি ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার, ভেরি ভেরি ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। এবার 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 আমরা একদম শুরু করছি। আগের দিন কম্বিনেশন শুরু করেছিলাম, আগের দিন পুরোপুরি কম্বিনেশন শুরু করেছিলাম, আজকে আমরা শুরু করবো হচ্ছে পারমুটেশন। আগে কম্বিনেশন লাগে পরে পারমুটেশন লাগে, সবার আগে বোঝাবো যে পারমুটেশনটা কি জিনিস, যদিও আমি আগের দিন কিন্তু অলরেডি পারমুটেশন কি জিনিস সেটা বুঝিয়ে দিয়েছি। আজকে আরেকটু ইলাবোরেটলি আমি পারমুটেশন কি জিনিস সেটা বোঝাবো। আমি আরেকবার ছোট্ট করে রিপিট করে দিচ্ছি, হোয়াট ইজ পারমুটেশন, কখন পারমুটেশন দিয়ে কাজে লাগাবি বা লাগানোর চেষ্টা করবি। সাপোজ তোকে 3টে নাম্বার দিয়ে দিয়েছে 1 2 আর 3, বা 1 2 3 বারবার করে লিখি কেন, 7 9 আর 5। এবার বলছে, প্রত্যেকবার বলছে এই 3টে নাম্বার থেকে তুমি 2টো নাম্বারই তুলতে পারবে। 2খানা নাম্বার তুলে তুমি কতগুলো নাম্বার, ভাই আমি যদি 2টো নাম্বার তুলি তাহলে আমি 2 ডিজিট নাম্বার তৈরি করতে পারবো। আমি যদি 3টে নাম্বার থেকে 2খানা নাম্বার তুলি তার মানে আমি এখানে 2 ডিজিট নাম্বার তৈরি করতে পারবো। তাহলে এখানে 3টে নাম্বার থেকে 2টো নাম্বার কত রকম ভাবে, মানে 2 নাম্বার তুলে আমি কতগুলো 2 ডিজিটের নাম্বার বানাতে পারি। 3টে নাম্বার থেকে 2টো নাম্বার তুলে আমি কতগুলো 2 ডিজিটের নাম্বার বানাতে পারি। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, সবাই ভালো করে দেখবে জিনিসটা। তাহলে সবার আগে তোদের কি মনে হবে যে প্রথমে আমি 7 9 5 থেকে 7 আর 9 তুলছি, দেন 9 আর 5 তুলছি, দেন 7 আর 5 তুলছি, তাই তো? 3টে নাম্বার থেকে তুই 2টো নাম্বার কত রকম ভাবে তুলতে পারিস, তুই 3টে নাম্বার থেকে 2টো নাম্বার তুলতে পারিস হচ্ছে এই 3 রকম ভাবে। 7 আর 9 তুললি, 9 আর 5 তুললি, 7 আর 5 তুললি, এতে কার কি যায় আসে? ভেরি গুড, খুব ভালো কথা। বাট এখানে তোকে খালি নাম্বার তুলতে পারিনি, এই যদি তুললি মানে তুই এখানে কি কাজ করলি রে, জলদি বলো। এই যদি 3টে নাম্বার থেকে 2টো করে নাম্বার তুললি,
এখানে তুই কাজটা কি করলি, এখানে তুই কিন্তু করলি হচ্ছে কম্বিনেশন মানে সমবায়, এখানে তুই করলি হচ্ছে কম্বিনেশন মানে জলদি বলো বাবু সমবায়। এবার তোকে এই যে নাম্বারগুলো তুলতে বললো, তুলে তোকে নতুন 2 ডিজিটের নাম্বার বানাতে বলেছে, তাহলে 7 আর 9 তুলে তুই কতগুলো 2 ডিজিটের নাম্বার বানাতে পারবি বল না? একটা 79 বানাতে পারবি, একটা 97 বানাতে পারবি, আর কি তুই বানাতে পারবি না। তুই 9 আর 5 তুলে তুই কতগুলো 2 ডিজিটের নাম্বার বানাতে পারবি, একটা তুই 95 বানাতে পারবি, একটা তুই 59 বানাতে পারবি। তুই 7 আর 5 তুলে কতগুলো 2 ডিজিটের নাম্বার বানাতে পারবি রে, একটা তুই 75 বানাতে পারবি, একটা তুই 57 বানাতে পারবি। তাহলে এখানে তুই এই 7 আর 9 নাম্বারটা তুলে এই যখন তুই নতুন নতুন নাম্বার বানাচ্ছিস সেই মুহূর্তে তুই কি করছিস, তুই এবার রিঅ্যারেঞ্জ করছিস। একটা নাম্বারকে তুই ডিফারেন্ট জায়গায় রেখে নতুন নতুন নাম্বার বানানোর চেষ্টা করছিস। একটা 2 ডিজিটের নাম্বারের জন্য দুখানা ঘর লাগে। একবার তুই 7টাকে প্রথম ঘরে রাখলি, 9টাকে সেকেন্ড ঘরে রাখলি, আবার তুই পরে 7টাকে সেকেন্ড ঘরে রাখলি, 9টাকে ফার্স্ট ঘরে রাখলি, মানে তুই নাম্বার দুটোকে তুলে রিঅ্যারেঞ্জ করলি রে বাবু। তুই নাম্বার দুটোকে তুলে কি করলি, রিঅ্যারেঞ্জ করলি। তাহলে এখানে এই যে কম্বিনেশন প্লাস যে তুই রিঅ্যারেঞ্জ করে 6খানা নাম্বার তৈরি করলি, এই পুরো প্রসেসটাকে বলা হয় পারমুটেশন। তাহলে আমি আগের দিনও বলেছিলাম যে পারমুটেশন মানে কি, পারমুটেশন মানে হচ্ছে কম্বিনেশন প্লাস রিঅ্যারেঞ্জ। পারমুটেশন মানে কি, পারমুটেশন মানে হচ্ছে কম্বিনেশন প্লাস রিঅ্যারেঞ্জ। এই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো কিন্তু সন্দেহ নেই, বারবার করে বলছি পারমুটেশন মানে কি, কম্বিনেশন প্লাস রিঅ্যারেঞ্জ। এবার এই জিনিসটা মাথায় রেখে আমরা কিন্তু আলটিমেটলি কাজটা করব। তাহলে আমি যদি পারমুটেশনের ডেফিনেশনটা দেখি, তাহলে এখানে পুরোপুরি ইংরেজিতে ডেফিনেশন বলা আছে, আমি তো বাংলায় তোদের বুঝিয়ে দিলাম। ইচ অফ দি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট which can be made by taking some or all of a number of object is called permutation. আমি আবার রিপিট করছি, n খানা অবজেক্ট থেকে, সিম্পল ভাবে বোঝো, n খানা অবজেক্ট থেকে r খানা অবজেক্ট তুলে আমি যত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি সেই পুরো সংখ্যাটাকে বলা হয় পারমুটেশন। কি বললাম, n খানা অবজেক্ট থেকে r খানা অবজেক্ট তুলে মানে কম্বিনেশন হয়ে গেল, আমি সেই r খানা অবজেক্টকে যত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি সেটাকে বলা হয়, সেই জিনিসটাকে, সেই কনসেপ্টটাকে বলা হয় পারমুটেশন। তাহলে পারমুটেশন মানে কি, প্রথমে তুললো দেন রিঅ্যারেঞ্জ করলো, পুরো প্রসেসটার নাম হচ্ছে পারমুটেশন। এবার কোশ্চেনটা আছে যে আমরা তো কম্বিনেশনে n খানা অবজেক্ট থেকে r খানা অবজেক্টকে কত রকম ভাবে তুলতে পারি সেই সংখ্যাটাকে n c r দিয়ে ডিনোট করেছিলাম, তাই না? আমরা n খানা অবজেক্ট থেকে r খানা অবজেক্ট কত রকম ভাবে তুলতে পারি সেটাকে আমি NCR এটা বলে ডিনোট করেছিলাম। এবং NCR এর ফর্মুলা কি ছিল, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। মানে তোকে যদি জিজ্ঞেস করে যে 10 খানা অবজেক্ট থেকে তুমি 7 খানা অবজেক্ট কত রকম ভাবে তুলতে পারবে, তুই কি বলবি, তুই বলবি আমি 10C7 এত রকম ভাবে 10টা অবজেক্ট থেকে 7টা অবজেক্ট তুলতে পারবো। এবার 10C7 এর মানটা বের করে নে, তাহলেই কাজ শেষ। সেরকম ভাবেই n খানা অবজেক্ট থেকে r খানা অবজেক্টকে তুলে তুমি কত রকম ভাবে সাজাতে পারবে, প্রথমে তুললে দেন সাজালে। তাহলে n খানা অবজেক্ট থেকে r খানা অবজেক্ট তুলে তুই যত রকম ভাবে সাজাতে পারবি সেই সংখ্যাটাকে ডিনোট করা হয় NPR হিসাবে। কি বললাম, NPR হিসাবে। তাহলে NPR মানে কি, n পারমিউটেশন r। NPR মানে হচ্ছে n খানা অবজেক্ট থেকে r খানা অবজেক্ট তুলে তুই যত রকম ভাবে সাজাতে পারবি সেই অবজেক্টগুলোকে, সেই সংখ্যাটা। তাহলে 3C2 মানে কি, সরি 3P2 মানে কি, বা 3P2 বলছি, বা 5P3 মানে কি। 5P3 মানে হচ্ছে 5 খানা অবজেক্ট থেকে তুই 3টে অবজেক্ট প্রথমে তুলে যত রকম ভাবে সাজাতে পারলি, ঠিক আছে, সেই সংখ্যাটাকে বলা হবে 5P3। মানে 5টা অবজেক্ট থেকে তুই 3টে অবজেক্টকে তুললি প্রথমে, দেন সেটাকে রিঅ্যারেঞ্জ করলি, তাহলে তুই যত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবি, তুলে রিঅ্যারেঞ্জ করতে পারবি, সেই সংখ্যাটাকে বলা হবে 5P3। তাকেই 5P3 হিসাবে ডিনোট করা হয়। এবার কোশ্চেনটা হচ্ছে, যেভাবে NCR এর একটা মান আছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, NPR এর মানটা কত, তোকে সেটা আগে ভালো করে বুঝতে হবে। NPR এর মানটা কত ভালো করে বুঝবি, ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট জায়গা। এটাকে আমি সোজা কথা বলতে প্রুফ করে দেখাবো, আমি এটাকে পুরোপুরি ব্যাপারটা প্রুফ করে দেখাবো।
প্রুভ করার আগে আমি তোদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি। ভালো করে শোন, আমি এনপিআর এর যে ভ্যালুটা ওটাকে পুরোপুরি প্রুফ করবো এখানে এই মুহূর্তে। আগে বল, তোর কাছে যদি 3টে অবজেক্ট থাকে, সাপোজ 3টে অ্যালফাবেট আছে, তুই সেই 3টে অ্যালফাবেটকে কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবি? ভালো করে শুনবি, ভেরি ভেরি ইন্টারেস্টিং। সাপোজ তোর কাছে ABC আছে, এবার এই ABC কে তুই এই 3টে খোপের মধ্যে রাখবি। তোর কাছে 3টে অ্যালফাবেট আছে, তুই কত রকম ভাবে এদেরকে রিঅ্যারেঞ্জ করতে পারবি? রিঅ্যারেঞ্জ করা মানে প্রথমে A থাকলো, পরে B থাকলো, দেন C থাকলো, এরপরে কি হতে পারে জলদি বলো? এরপরে আর তুই কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবি? প্রথমে A থাকলো, পরে C থাকলো, দেন B থাকলো, এবার কি হতে পারে জলদি বলো? প্রথমে B থাকলো, পরে A থাকলো, দেন C থাকলো, প্রথমে B থাকলো, পরে C থাকলো, দেন A থাকলো, হতে পারে এটা? জলদি জলদি বলো বাবু। এভাবে আমি আগে পিছিয়ে করতে পারি। দেন প্রথমে C থাকলো, পরে B থাকলো, দেন A থাকলো, দেন প্রথমে C থাকলো, পরে A থাকলো, পরে B থাকলো। তাহলে তোকে তিনখানা অ্যালফাবেট আমি দিয়েছি, এবং অ্যালফাবেট দিয়ে আমি বললাম যে তুমি 3টে খোপের মধ্যে সেই অ্যালফাবেটগুলোকে কত রকম ভাবে সাজাতে পারো সেটা আমাকে দেখো। তুই প্রথমে A রাখলি, দেন B, দেন C, প্রথমে A, পরে C, পরে B, প্রথমে তুই B রাখলি, দেন A, দেন C রাখলি, প্রথমে তুই B রাখলি, দেন C, দেন A রাখলি। মানে তুই প্রথম প্লেসটা ফিক্স করে নিচ্ছিস, তারপর তুই সেটাকে ঘোরাচ্ছিস। তুই প্রথমে এবার C রাখতি, তো প্রথমে তো A আর B রাখা হয়ে গেছে, এবার তুই প্রথমে C রাখ, দেন B রাখ, দেন A রাখ, তুই প্রথমে C রাখ, দেন A রাখ, দেন B রাখ। তাহলে এই 6 রকম ভাবে তুমি কিন্তু এই 3টে অ্যালফাবেটকে রিঅ্যারেঞ্জ করতে পারবে। সেম ভাবে আমি তোকে যদি এভাবে বলি যে 3টে নাম্বার আছে বা 4টে নাম্বার আছে, 4টে নাম্বার হলে বাড়াবাড়ি হয়ে যাবে, সাপোজ 3টে নাম্বার আছে 1 2 3, 1 2 3 3টে নাম্বার থেকে তুই কতগুলো নাম্বার তৈরি করতে পারবি? এবার তোকে যে আমি 3টে নাম্বার থেকে অনেকগুলো নাম্বার তৈরি করতে বলবো, মানে তোকে কিন্তু সেই 3টে নাম্বারের মধ্যে রিঅ্যারেঞ্জ করতে হবে। কখনো আগে 2 বসাতে হবে, পরে 3, পরে 1, কোনো প্রথমে 3 বসাতে হবে, পরে 1, পরে 2। তাহলে এই 3টে নাম্বারকে রিঅ্যারেঞ্জ করেই কিন্তু তোমাকে নতুন নাম্বার তৈরি করতে হবে। তাহলে কত রকম ভাবে তৈরি করতে পারবো? প্রথমে তো 123, দেন 132, এবার তুই প্রথমে 2 বসিয়ে দে, 213, 231, তুই যদি প্রথমে 3 বসাস 312, 321। এই 6খানা নাম্বার ছাড়া আর কি কোনো নাম্বার বানানো সম্ভব না? আর কোনো নাম্বার বানানো সম্ভব না। তাহলে এই 3টে নাম্বারকে বা 3টে অবজেক্টকে আমি কত রকম ভাবে, জলদি বলো, আমি কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারছি? এই 3টে মানে অবজেক্টকে আমি 6 রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারছি। আবার আমাকে যদি দুটো অবজেক্ট দেওয়া হতো, সাপোজ 1 আর 2 দিয়ে আমি কতগুলো নাম্বার তৈরি করতে পারি? একটা 12, একটা 21। তাহলে 2খানা নাম্বারকে আমি কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারছি? 2 ভাবে। আবার 3খানা নাম্বারকে আমি কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারছি? 6 ভাবে। তো 2খানা নাম্বারকে আমি রিঅ্যারেঞ্জ করতে পারছি 2 ভাবে। 2টাকে আমি 2 × 1 লিখতে পারি, 2 × 1 মানে 2 ফ্যাক্টোরিয়াল। আবার 3খানা নাম্বারকে বা 3খানা অবজেক্টকে আমি রিঅ্যারেঞ্জ করতে পারছি 6 ভাবে। 6 মানে আমি 3 × 2 × 1 বলতে পারি। 3 × 2 × 1 মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আর খানা যদি তোমার কাছে অবজেক্ট থাকে, তাকে তুমি কত রকম ভাবে এদিক ওদিক উল্টে পাল্টে বসাতে পারবে, মানে রিঅ্যারেঞ্জ করতে পারবে। সবাই সেটা রেসপন্স করো, প্রত্যেকে এই মুহূর্তে তাহলে রেসপন্স করো যে আরখানা অবজেক্টকে আমি কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবো। আরখানা অবজেক্টকে আমি আর ফ্যাক্টোরিয়াল প্রক্রিয়াতে রিঅ্যারেঞ্জ করতে পারবো। এখানে 3টে অবজেক্টকে আমি 6 রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পেরেছি, মানে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে রিঅ্যারেঞ্জ করতে পেরেছি। দুটো যদি অবজেক্ট থাকে তাকে আমি 2 ফ্যাক্টোরিয়াল ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারছি, এদিক ওদিক বসাতে পারছি। তাহলে যদি আরখানা অবজেক্ট থাকে, একে আমি আর ফ্যাক্টোরিয়াল রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবো। তাহলে এখানে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে, স্পষ্টভাবে, আচ্ছা লেখা নেই এখানে, তো আমি লিখে দিচ্ছি, সবার একটা লিখে নি। R objects can be rearranged. R objects can be rearranged in R factorial possible ways.
তাহলে আরখানা অবজেক্টকে আমি কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি? আরখানা অবজেক্টকে আমি আর ফ্যাক্টোরিয়াল রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি। আর অবজেক্টস ক্যান বি রিঅ্যারেঞ্জড ইন বা রিঅ্যারেঞ্জড বাই, রিঅ্যারেঞ্জড ইন আর ফ্যাক্টোরিয়াল পসিবল ওয়েস, মানে আর ফ্যাক্টোরিয়াল ভাবে আমি আরখানা অবজেক্টকে রিঅ্যারেঞ্জ করতে পারি। এবার তাহলে এনপিআর মানে কি? এনপিআর মানে কি হবে? এনপিআর মানে হচ্ছে কি, এনখান অবজেক্ট থেকে আরখান অবজেক্টকে তুমি তুলবে, প্রথমে তুমি তুলবে। এনপিআর মানে কি, এনখান অবজেক্ট থেকে তুই আরখান অবজেক্ট প্রথমে চয়েস করবি, দেন সেই অবজেক্টগুলোকে চয়েস করার পরে রিঅ্যারেঞ্জ করবি। তাহলে প্রথমে তোকে চয়েস করতে হবে, দেন তোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। দেন তোকে কি করতে হবে জলদি বলো বাবু? রিঅ্যারেঞ্জ করতে হবে। এই দুটোকে একসাথে করলে আমি সেটাকে কি বলবো? পারমুটেশন বলবো। আচ্ছা, এবার বল যে এনখানা অবজেক্ট থেকে তুই আরখানা অবজেক্ট কত রকম ভাবে চয়েস করতে পারবি। এনপিআর মানে কি? এনপিআর মানে হচ্ছে এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্টকে তুলে আমি কত রকম ভাবে সেটাকে রিঅ্যারেঞ্জ করতে পারবো। মানে এখানে দুখানা কাজ আছে। প্রথমে এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্টকে তোলা মানে চয়েস করা, দেন সেই আরখানা অবজেক্ট থেকে রিঅ্যারেঞ্জ করা। তাহলে প্রথমে তুই আমাকে বল যে এনখানা অবজেক্ট থেকে আমি আরখানা অবজেক্ট কত রকম ভাবে তুলতে পারি, মানে চয়েস করতে পারি। কত রকম ভাবে? এনসিআর এত রকম ভাবে চয়েস করতে পারি। তো কম্বিনেশন, আমাদের চয়েস করা মানে তোলা মানে তো ভাই কম্বিনেশন। তাহলে এনখানা অবজেক্ট থেকে আমি আরখানা অবজেক্ট কত রকম ভাবে তুলতে পারি বা চয়েস করতে পারি? এনসিআর এত রকম ওয়েতে আমি তুলতে পারছি। আর আরখানা অবজেক্ট তোলার পরে আমি তাকে কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি? আর ফ্যাক্টোরিয়াল ওয়েজে আমি রিঅ্যারেঞ্জ করতে পারি। এত রকম ভাবে আমি আরখানা অবজেক্টকে রিঅ্যারেঞ্জ করতে পারি। এই তো উপরে লিখেছি যে আরখানা অবজেক্টকে আমি কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি বাবু? আর ফ্যাক্টোরিয়াল ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি। তাহলে চয়েস করা যায় এনসিআর এতগুলো ওয়েতে, চয়েস করার পরে রিঅ্যারেঞ্জ করা যায় এতগুলো ওয়েতে। এবার বল, আইদার চয়েস করা হচ্ছে অথবা রিঅ্যারেঞ্জ করা হচ্ছে, নাকি চয়েস অ্যান্ড রিঅ্যারেঞ্জ দুটোই করা হচ্ছে? নিজেরা রেসপন্স কর না। এখানে পারমুটেশনে কি আইদার চয়েস করা হচ্ছে অথবা রিঅ্যারেঞ্জ করা হচ্ছে, নাকি চয়েস এবং রিঅ্যারেঞ্জ দুটোই করা হচ্ছে? দুটোই করা হচ্ছে। তাহলে এনপিআর মানে কি হবে? এনপিআর মানে হবে প্রথমে চয়েস দেন রিঅ্যারেঞ্জ হচ্ছে। তাহলে কোন রুল এখানে অ্যাপ্লাই হবে? মাল্টিপ্লিকেশন রুল অ্যাপ্লাই হবে নাকি অ্যাডিশন রুল অ্যাপ্লাই হবে? দুটো কাজই যেহেতু হচ্ছে তাহলে মাল্টিপ্লিকেশন রুল অ্যাপ্লাই হবে। তাহলে এনখানা অবজেক্ট থেকে আমি আরখানা অবজেক্টকে তুলে কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি? প্রথমে তুললাম এনসিআর ওয়েজে তুললাম, দেন রিঅ্যারেঞ্জ করলাম আর ফ্যাক্টোরিয়াল ওয়েতে। তাহলে এত রকম ভাবে আমি এনখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্টকে চয়েস করার পরে রিঅ্যারেঞ্জ করতে পারি। এর ভ্যালু কত হবে? এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। আপমর জনগণ, আপমর স্টুডেন্ট এটাকে মুখস্থ করে যে এনপিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। বাট এর প্রমাণটা কিন্তু অনেকেই জানে না। আমি কিন্তু সোজাভাবে যতটা ইজি করা যায় প্রমাণটা, সেই প্রমাণটা এখানে করে দেওয়ার চেষ্টা করলাম। তাহলে এনসিআর মানে কি? এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। আর এনপিআর মানে কি? এনপিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। কিভাবে এলো সেটা পুরোপুরি আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একদম ইজি জিনিস, কোনো চিন্তা করার কি ব্যাপার স্যাপার আছে? পুরোপুরি ব্যাপারটা বুঝতে পেরে গেলে আমি কি বলার চেষ্টা করলাম, ইচ অ্যান্ড এভরিবডি কাইন্ডলি বলবে যে পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারলে কিনা। সবাই এই মুহূর্তে চ্যাটে রেসপন্স করে দে প্লিজ। সবাই এই মুহূর্তে চ্যাটে এই মুহূর্তে রেসপন্স করে দাও জলদি। স্টপ, এখানেই শেষ। আমরা আজকে শুধুমাত্র এনপিআর অবধি ফর্মুলাটা বলবো। 45 মিনিটের লেকচার হয়ে গেছে, এর থেকে বেশি বড় লেকচারটা তোরা দেখিস না। কেন দেখিস না আমি জানি না, তো তোরা দেখিস না বলে এখানে স্টপ করলাম। নেক্সট দিনের জন্য কিন্তু সব মাল মশলা রেডি আছে, ঠিক আছে? ওকে, পুরোপুরি রেডি আছে। কিন্তু এনপিআর এর ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। 8p5 এর মান কত হবে বের করো না, বের কর। করলাম তো কি হচ্ছে, তোর বের কর, কি যায় আসে। তো নেক্সট দিনের জন্য কিন্তু পারমুটেশনের সমস্ত মাল মশলা ফুল রেডি আছে। এক ঝপাঝপ নেক্সট দিন অঙ্ক করবো, খালি ধরবো আর অঙ্ক করবো, খালি ধরবো এবং অঙ্ক করবো। চিন্তা করার একদম দরকার নেই। এই তো পরপর অঙ্ক আছে, ওয়ার্ড প্রবলেম পরপর আছে। এখানে লেকচার শেষ করলাম। কিরকম লাগলো লেকচারটা অবশ্যই বল। একদম ছোট লেকচার হলো, নিজের মতো করে লেকচারটা বলার চেষ্টা করলাম। পুরোপুরি আই থিঙ্ক বুঝতে পেরেছিস তোরা।
কম্বিনেশনের রেসপেক্টে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করলাম যেগুলো এমসিকিউতে আসতে পারে, এবং পারমুটেশন কাকে বলে সেটা বোঝালাম, এবং এনপিআর এর ফর্মুলাটা কিভাবে তৈরি হলো সেটাও কিন্তু বোঝালাম। আজকে বেসিক্যালি কিরম ভাবে ফর্মুলাগুলো তৈরি হয়েছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেছি। অঙ্ক তো হতেই থাকবে। ওকে, সবাইকে অল দ্য বেস্ট। অবশ্যই শেয়ার কর এবং কমেন্ট করিস। কমেন্ট কিন্তু কিছুদিন ধরে একটু কমে যাচ্ছে। আমার এক্সপেকটেশন তোরা যাতে খুব বেশি কমেন্ট করিস এবং তোরা যাতে এনগেজ থাকিস এই চ্যানেলটাতে। অনেকে তোরা দেখছিস না লেকচারগুলো, প্রথমে যেভাবে দেখছিলি, তো প্রত্যেককে আমি বলছি যারা যারা দেখছিস তারা সাবস্ক্রাইব করে নে এবং নিজের বন্ধু বান্ধবদের কাছেও পাঠা, যাতে তারাও কিন্তু আলটিমেটলি লেকচারগুলোকে দেখতে পারে। ওকে, সবাইকে অল দ্য বেস্ট, খুব ভালো থাকিস এবং ফাটিয়ে অঙ্ক করিস।